যেটা আমাদের অডিটে ম্যাটেরিয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা না বুঝলে আসলে অডিট শেষ করা সম্ভব না। আমরা যখন স্ট্যাটুটরি পারপাজে মানে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট করি, তখন আমাদের অবজেক্টিভ কি থাকে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ব্যাপারে আমরা ওপিনিয়ন দিব, whether it gives true and fair view or not. So এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কি দিচ্ছে না, আমি যখন অপিনিয়ন ফর্ম করব, আমি কিসের বেসিসে অপিনিয়ন ফর্ম করব? ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে কি নাই। কোশ্চেন হচ্ছে যে ম্যাটেরিয়াল, এটা কি ম্যাটেরিয়ালি মিসস্টেটেড বা এটা ম্যাটেরিয়াল অমিশন কিনা, এটা আমি কার সাথে কম্পেয়ার করব? ম্যাটেরিয়ালটির সাথে, অডিট ম্যাটেরিয়ালটির সাথে কম্পেয়ার করব। যে অডিট ম্যাটেরিয়ালটি যেটা আমি ফিক্স করছিলাম সেটার চাইতে বেশি যদি হয় ইন্ডিভিজুয়ালি অন এনি অ্যাপ্লিকেশন, তাহলে রিপোর্ট একরকম হয় হবে, আর যদি কম হয় তাহলে আরেকরকম হবে। তাহলে দেখেন আমার আলটিমেট যে অডিটের আউটকাম, এটা ডিপেন্ড করতেছে আমার এই ম্যাটেরিয়ালটির উপরে। সো আমরা যখন ম্যাটেরিয়ালটি ক্যালকুলেট করব, খুব কেয়ারফুলি করতে হবে, বুঝে বুঝে করতে হবে, নাহলে আমার আলটিমেট যে আউটকাম দিচ্ছি, যেটা আমার ফাইনাল আউটকাম রিপোর্ট, সেটা উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট না এবং বেসিক, কারণ এটা ছাড়া তো আমার এই রিপোর্টই হবে না। এটা যে ক্যালকুলেশন করতেছি, এটার সাথে আলটিমেটলি কার সম্পর্ক, এটার সাথে কার খুব বেশি ডাইরেক্ট রিলেশনশিপ আছে? ইউজার, নন অডিট লোকের ভালো কথা, ইউজারের। কারণ এটার উপরে ভিত্তি করে অপিনিয়ন দিচ্ছি, অপিনিয়নের উপর ভিত্তি করে কিন্তু সে ডিসিশন নিচ্ছে, আলটিমেটলি কিন্তু সে ডিসিশন নিচ্ছে ম্যাটেরিয়ালটির উপর। সো তাহলে আমার ম্যাটেরিয়ালটি ক্যালকুলেশন করার সময় ইউজারের নিডটা বোঝাটা খুব জরুরি। যে কোম্পানি বা যে অর্গানাইজেশন অডিট আমি করতেছি, সেটার যারা ইউজার, সব ইউজারের নিড কি সেম হবে? তাহলে আমি যদি সবার জন্য সেম ফর্মুলায় ম্যাটেরিয়ালটি করি, তাহলে কি ঠিক হবে? তাহলে আমাকে কিন্তু ইউজারের নিডটার উপরে ভিত্তি করে আমাকে ম্যাটেরিয়ালটিটা ক্যালকুলেশনের সময় মাথায় রাখতে হবে। যেটা এখানে বলা আছে বারবার, যে নেচার অফ দ্য বিজনেস বা এন্টিটি, টাইমিং, এক্সটেন্ট, কমপ্লেক্সিটি, এইসব কথাগুলো দেখবে যে বিভিন্ন জায়গায় বলা আছে। এটা দিয়ে মিন করতেছে যে আপনি ম্যাটেরিয়ালটি ক্যালকুলেশন করার সময় ওই যে ইউজার, তার নিডটাকে চিন্তা করবেন, এবং যেভাবে ম্যাটেরিয়ালটি ফিক্স করলে আমার ওপিনিয়নটা সবচেয়ে ভালো আসবে এবং ইউজারের নিডটাকে আমি বেশি স্যাটিসফাই করতে পারবো, সেইভাবে আমাকে ম্যাটেরিয়ালটি ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখন সব অর্গানাইজেশন এক্সাম্পল দিতে ম্যাটেরিয়ালটি ক্যালকুলেট করতে পারবো না। আমরা মনে করেন যে আজকে অন্য একটা এক্সাম্পল নিই, মনে করেন যে এনজিও, যে আপনার একটা এনজিও অডিট করতে গেছেন, তো এনজিওর ইউজার, মেইন ইউজার কারা? যেখানে মানে এনজিও তো কাজ করে কি দিয়ে? হ্যাঁ, ডোনেশন দিতে এনজিও গুলো চলে। তাহলে ডোনেশন মানুষ দেয় কেন? মনে করেন যে আপনি ডোনেশন দিচ্ছেন কি জন্য? যে আমি চাই এই টাকা দিয়ে এই এলাকায় গরিব লোকদের জন্য স্যানিটেশনের ব্যবস্থা হবে। এখন তাহলে আপনি যেই আপনি ডোনার একটা এনজিওকে টাকা দিচ্ছেন 5 কোটি টাকা ওই এলাকায় স্যানিটেশনের ব্যবস্থা করার জন্য, আর আমি ওই টাকা দিয়ে যদি গরু গোস্ত খাওয়ানো শুরু করি, তাহলে হবে? তাহলে কি ডোনারের অবজেক্টিভ ফুলফিল হবে? তাহলে অডিটরকে কি দেখতে হবে? এক্সপেন্স, এবং এক্সপেন্সটা যে মানে যে পারপাসে এক্সপেন্স করার কথা সেই পারপাসে ফুল, এবং সেটা দেখতে গেলে তো আমার এক্সপেন্স দেখতে হবে, যে আমাকে দেখতে হবে যে ডোনার কি জন্য টাকা দিছিল এবং সেই জন্যই কি খরচটা হয়েছে কিনা এবং প্রপারলি হয়েছে কি। দেখা গেল যে ওই 5 কোটি টাকা দিয়ে হয়তো 100টা হয়তো টয়লেট বানানোর সুযোগ আছে, হিসাব করে দেখা গেল। এখন আমি টয়লেট বানালাম 80টা, বাকি 20টা টাকা হয়তো উল্টাপাল্টা করছি, না হলে ওই 80টার মধ্যে বেশি খরচ করে ফেলছে। তাহলে আমি যখন এখানে ম্যাটেরিয়ালটি ক্যালকুলেশন করবো, আমি কার কথা চিন্তা করবো? ডোনারের কথা চিন্তা করবো, ডোনারের নিডের কথা চিন্তা করবো। তাহলে ডোনারের নিডের কথা যদি চিন্তা করি, তাহলে আমাকে এখানে ম্যাটেরিয়ালটি কৃষি বেসিসে ক্যালকুলেট করা উচিত। অ্যাসেটের বেসিসে ক্যালকুলেট করবো, না এক্সপেন্স, নাকি ইনকাম, না রেভিনিউ, না প্রফিট? তাহলে এক্সপেন্স এখানে বেস হওয়া উচিত। আমি একটা ম্যানুফ্যাকচারিং
কোম্পানি অডিট করতে গেছে, ওনার তাহলে কিসের উপর ফোকাস বেশি দিতে চায়? তো তার মানে হচ্ছে কি, আসলে যদিও এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সব ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওনারের নিড যে সেম হবে কোনো বুঝা নাই। মনে করেন যে একটা কোম্পানি এখন স্টার্ট আপ পজিশনে আছে, স্টার্ট আপ পজিশনের ওনার কি প্রফিট নিয়ে বেশি চিন্তা করবে নাকি রেভিনিউ গ্রোথ নিয়ে বেশি চিন্তা করবে? বা আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিন্তু আমার কোম্পানির জন্য মনে করেন যে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি একটা পাওয়ার জেনারেশন কোম্পানি, পাওয়ার জেনারেশন কোম্পানির জন্য পাওয়ার জেনারেশন কোম্পানিতে আসে ঠিকই, ওরা পরে ঠিকই, খালি পাওয়ার জেনারেট করে, কাস্টমার তো একটাই বিপিডিবি, তো রেভিনিউ নিয়ে মাথা ঘামানো দরকার নেই আমার, রেভিনিউ ফিক্সড আগে থেকে সব লাগানো, এবং কত টাকা রেভিনিউ যাচ্ছে এটা মানে বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা তো ইনভেন্টরি করে বা ইয়ে করে রাখা যায় না, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি দেখা যায়। তো সব রেভিনিউ বিল হচ্ছে কোনো সমস্যা, তাহলে রেভিনিউ মাথায় ওই ওনার জন্য কিন্তু রেভিনিউ ইজ নট ইস্যু, ইভেন প্রফিট নিয়েও সেই ইস্যু অতটা চিন্তা করবে না, কারণ রেভিনিউ হলে এক্সপেন্স ঠিক থাকলে প্রফিট আমার হবে, কিন্তু রেভিনিউ হবে কখন? প্ল্যান ঠিক থাকতে হবে। তো তাহলে পাওয়ার কোম্পানির লোকজন কিন্তু বেশিরভাগ কনসার্ন থাকবে তার কাছে, আবার কোনো ক্ষেত্রে তিনটাই আমার ইস্যু হতে পারে। তারপরে কিন্তু প্রফিট বেশি হওয়ার জন্য তো আমার রেভিনিউ বেশি হতে হবে। ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা ব্যাংক নিয়ে এত কথাবার্তা বলতেছি, সব কথার মূল কথা হলো যে যাদেরকে লোন দেওয়া হয়েছে এই লোন গুলো ঠিক নেই। তার মানে লোন মানে ব্যাংকের লোন মানে অ্যাসেট, এবং ব্যাংকের অ্যাসেটের অলমোস্ট মিনিমাম 70% হচ্ছে আসলে লোন, কোনো ব্যাংকে 70 বেশি। তাহলে ব্যাংকের ক্ষেত্রে যদি অ্যাসেট কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার রেভিনিউ আসবে, আমার রিপেমেন্ট হবে, আমার তাহলে প্রফিটও ঠিক থাকবে। তাহলে ব্যাংকের জন্য কিন্তু আমার ফোকাস হয়ে যাওয়া উচিত অ্যাসেট। তাহলে আমি এখন কোন কোম্পানিতে অডিট করতে বা কোন অর্গানাইজেশন অডিট করতে গেলাম, আমি অডিট করে যে রিপোর্টটা দিব, এই রিপোর্টের মেইন ইউজার কারা, সেই ইউজারদের নিড কি, কিসের বেসিসে আমি ম্যাটেরিয়ালটি ফিক্স করলে আমার ওপিনিয়ন প্রপার হবে, এবং ওই যে মেইন ইউজার যারা তাদের ডিসিশন মেকিং এ তারা ডিসিশন মেকিংটা প্রপারলি নিতে পারবে, তাহলে ওগুলো চিন্তা করে কিন্তু আমি আমার বেস লাইনটা মানে ম্যাটেরিয়াল ক্যালকুলেশনের বেস লাইনটা ঠিক করবো। কোনো কিন্তু তাহলে স্টেট কাট আনসার নাই। সিএ পরীক্ষায় পাশের জন্য এই 360 ডিগ্রি চিন্তার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এনজিওর জন্য আমরা চিন্তা করতেছি কি, এক্সপেন্স আমাদের ওই যে বেসিক বেস লাইন হবে। এনজিওর ক্ষেত্রে আমার এক্সপেন্সের কত পার্সেন্ট নেবো আমি ম্যাটেরিয়াল ক্যালকুলেট করার জন্য, তার মানে আমি অডিট ম্যাটেরিয়ালিটিতে পার্সেন্টেজ, আমার তো পার্সেন্টেজ নিতে হবে ক্যালকুলেশনের জন্য, ঠিক না? তো পার্সেন্টেজের ক্ষেত্রে ফিগার, আর অডিট ম্যাটেরিয়ালিটি কিন্তু সবসময় যে ম্যাটেরিয়াল রিসার্চ স্টেটমেন্ট অমিশন ফিগারে হবে তাও কিন্তু না, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটো হতে পারে। কোয়ালিটেটিভ হলে তো অন্য হিসাব, কোয়ান্টিটিতে তো পার্সেন্টেজ লাগবে, আমি তো কোয়ান্টিটি খুঁজে পাবো না, ক্যালকুলেট করতে পারবো না। পার্সেন্টেজটা আমি কি 1 নিব না হাফ নিব না 0.75 নিব না 2 নিব, এটা ডিপেন্ড করবে আমার অডিট রিস্ক কতখানি। তবে আমার অডিট রিস্ক ক্যালকুলেশন করতে হবে বিফোর ক্যালকুলেটিং দ্য ম্যাটেরিয়ালিটি। আর অডিট রিস্ক ক্যালকুলেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি, ইন্টার কন্ট্রোলের অ্যাসেসমেন্ট করা এবং অ্যানালিটিক্যাল রিভিউ, এই তিনটা হচ্ছে মেইন। এখন যদি আমার রিস্ক হয় হাই, তাহলে পার্সেন্টেজ আমি নিব লো, আর আমার রেঞ্জ যদি 1 থেকে 2 তাহলে আমি 1 নিব। আর আমার যদি রিস্ক হয় লো, তাহলে পার্সেন্টেজ হাই নিব, 2 নিব। আমার যদি রিস্ক হয় মিডিয়াম, তাহলে আমি 1.5 নিতে পারি। তো পার্সেন্টেজটা কি 1 হবে না 2 হবে না 1.5 হবে, আপনি পরীক্ষা হলে যেটাই পিক করেন, এটা কেন পিক করছেন সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনাকে বলতে হবে যে যেহেতু কোশ্চেনে কিছু নাই, we assume that audit risk is medium, that's why we have taken 1.5 as a percentage for the expense. পরীক্ষার জন্য সেফেস্ট সাইড হচ্ছে হাই ধরা, কারণ অডিট রিস্ক হাই বানানো খুব সহজ, কিন্তু অডিট রিস্ককে লো বানাইতে হলে অনেক এক্সপ্লেনেশন পজিটিভ কথাবার্তা লিখতে হবে, সেখানে ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকতে হবে। তো পরীক্ষার জন্য হচ্ছে অডিট রিস্ককে হাই বানায় ফেলাটাই মানে সেফেস্ট জায়গা। প্র্যাকটিক্যাল লাইফে তো আপনি ইচ্ছা মতো হাই লো বানাতে পারবেন না, এক্সপ্লেইন করতে হবে কেন হাই নিচ্ছেন, খালি মুখে বললে হবে না। তো পরীক্ষা হলে তাহলে আপনাকে ওইটা লিখতে হবে যে আমি কেন পার্সেন্টেজটা নিচ্ছি।
এবং কেন আমি এটা তাহলে ওটা অডিটিক্স মানে রিলেশনশিপটা বুঝতে হবে, মানে অডিটিক্স কিভাবে হাই লো মিডিয়াম আসলো, এটা যদি পারেন ছোট করে এক্সপ্লেন করবেন, আর যদি সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট অ্যাজিউম করে নেবেন যেহেতু কোশ্চেনে নেই, তাহলে আমার ম্যাটেরিয়ালিটি বের হয়ে যাবে। তো এটা হচ্ছে ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটাস লেভেলের ম্যাটেরিয়ালিটি। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি আছে, আবার হেড ওয়াইজ ম্যাটেরিয়ালিটি আছে। তাহলে আমরা এখানে সবাই অ্যাসুরেন্স পাস করার পরেও ম্যাটেরিয়ালিটি তো বেসিকটা একদম, কেন আমরা এতদিন এইভাবে বুঝি নেই কেন? এক্সাম পাস করার জন্য পড়লে পাস হবে না, হবে সিএল হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু পিএল হতে কষ্ট হবে। বুঝে বুঝে পড়তে হবে যে আমি একটা জিনিস পড়তেছি, এটার ইমপ্লিকেশনটা কি, এটা রিয়েল লাইফ ইমপ্লিকেশনটা কি হতে পারে সেটাকে অ্যাজিউম করতে হবে, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। আর যেখানে কাজ করবেন আপনি সব রিয়েল লাইফ ইমপ্লিকেশন তো আপনি 3 বছর দেখার সুযোগ নেই, কিন্তু যখন যেখানে আসেন সেখানে যতটুকু সুযোগ আছে সেখানে সেটা অ্যাপ্লাই করা। আরেকটা হলো শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস হচ্ছে কিউরিওসিটি থাকতে হবে, আরেকটা হলো কোশ্চেন করার ক্যাপাসিটি থাকতে হবে। তো আসলে কিউরিওসিটি থাকলেই তো কোশ্চেন অ্যারাইজ হবে, ঠিক না? তো যার কিউরিওসিটি নেই তার কখন কোশ্চেন থাকবে? দেখবেন বাচ্চারা প্রচুর কোশ্চেন করে আউট অফ কিউরিওসিটি। বাচ্চারা হচ্ছে তো আল্লাহ ওদেরকে ওইভাবেই ভালো ব্রেন দিয়ে পাঠাইছে এবং ওরা কিন্তু ওই ন্যাচারালটাকেই প্রকাশ করে। আমরা অনেক সময় বেশি কোশ্চেন করলে আটকানোটা উচিত না, তার কিউরিওসিটি আটকায় ফেললে হবে কি তার কিউরিয়াস মাইন্ডটা নষ্ট হয়ে যাবে, তার লার্নিং নষ্ট হয়ে যাবে। আমাদের অনেকেই হয়তো লার্নিং নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেলেও এটাকে আবার রিভ্যাম্প করা সম্ভব, এটা প্র্যাকটিসের ব্যাপার। এখন সবসময় আবার কোশ্চেন যে করবেন, কোশ্চেন রাইট ওয়েতে করতে হবে, প্রপার কোশ্চেন না করলে আবার প্রপার আনসার আসবে না। এটা ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। আপনি যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনি নিজেই বুঝে যাবেন যে কোশ্চেন কোনটার এগেইনস্টে কি কোশ্চেন। যতক্ষণ পর্যন্ত কেন শেষ না হবে ততক্ষণ বুঝতেই হবে। একটা পর্যায়ে দেখবেন যে আপনি পুরোটা বুঝছেন, তখন আর কেন আর কোনো কেন নেই।